You are watching Step Presents Starbuzz. আমার ক্ষেত্রে তো আমি পুরোটাই সুবিধা পাচ্ছি, কারণ এক ক্ষেত্রের হলেও আমার সংসার সঙ্গী মূলত পর্দার অন্তরালের মানুষ, মানে তিনি গান তৈরি করেন। শ্বশুর শাশুড়ি এই স্টুডিওটা আমাদের বিয়ের সময় উপহার দিয়েছিল। আর হরান যায় হুই রে তোমার লাইয়ার কইতার ভিতরে বিষ করে আর জ্বালা হওয়া করে রে, বিষ করে আর জ্বালা হওয়া করে রে। ক্লোজ আপ ওয়ানটা আমার জীবনের শেষ প্রতিযোগিতা। সবসময় শিল্পী হব এই ভাবনাটা ছিল, আজও আছে। মানে শিল্পী আর তারকাটা আমি খুব আলাদা করে দেখি। ব্যর্থতার গল্প সেই অর্থে আমার জীবনে খুব একটা আছে বলে মনে করি না। হয়তো সেটা অন্য কাউকে জিজ্ঞেস করলে আমার ব্যর্থতার অনেক খুঁটিনাটি বের করতে পারবে, কিন্তু আমার কাছে আমার সঙ্গীত যাত্রার পুরোটাই আমার মনের মতন হয়েছে, এটুকু বলতে পারি। একটা মঞ্চে দাঁড়িয়ে ওইটুকু সময় 1.5 থেকে 2 মিনিটের মধ্যে আমাকে প্রমাণ করা পৃথিবীর সবচেয়ে কঠিন একটা বাজি। এক্ষেত্রে আমি শ্রদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা বলতে পারি। আমি তার ভীষণ প্রিয় একজন প্রতিযোগী ছিলাম প্রথম আসরে। বলিউডের গানের অনুকরণে প্রচুর গান চলছে বাজারে, সেগুলোকে একেবারে পাত্তাই না দিয়ে আমি আমার মতন করেছি। তার পরবর্তী সময়ে আমি আরো বেশি পাগলাম করেছি। 2012-তে আমার পুতুল গান বলে একটা অ্যালবাম এলো। পুতুল গানে আমার লিরিক, টিউন, কথা, সুর, কম্পোজিশন সবটা আমার। ততদিনে আমার কবিতার বই বেরিয়ে গেছে, তো আমাকে লেখক হিসেবেও অনেকে তখন চিনতে শুরু করেছেন। তাই নেই, আমার গান এত আলাদা যে আমাকে চিনতেই পারা যাবে যেটা পুতুলের গান না, ছিল না। মানে এখনো যে আমার গানের ধারা খুব বেশি অভিনন্দিত হচ্ছে, সমাদৃত হচ্ছে তা কিন্তু না। আমি খুব অবাণিজ্যিক একটা ধারায় কাজ করি। ব্যস্ত দিনের একটি ফাঁকে পড়লো হঠাৎ মাকে মনে, ব্যস্ত দিনের একটি ফাঁকে পড়লো হঠাৎ মাকে মনে। তো সেই যে ছোট্টবেলার খুব শক্তিশালী একটা মাকে আমার প্রায় মনে পড়ে, যখন আমাকে আঙুল ধরে হাঁটতে শিখিয়েছে। পুতুল সাজিয়া সুলতানের মিউজিক ভিডিও খুব মন খারাপ করা একটা প্রশ্ন। আমার জীবনে মিউজিক ভিডিও খুব কম আছে, এবং বড় বাজেটের বড় আয়োজনের মিউজিক ভিডিও মনে হয় আমার জীবনে একটা বা দুটো আছে। বেস্ট মিউজিক্যাল কাপল হিসেবে দুটো পুরস্কার আমরা পাচ্ছি। খুব অদ্ভুতভাবে পুরস্কার দুটোর মানে নমিনেশন পাওয়া এবং মানে নির্বাচিত হওয়া, খুব অবাক হয়েছে যে এরকম কোনো বিভাগ আছে নাকি বাংলাদেশে। খুব আশপাশে, গন্তব্যের খুব আশপাশে থাকবার পরেও আমরা লক্ষ্যে পৌঁছতে পারি না। যে মানুষ মানবিক সে মানুষকে খুব সুন্দর দেখায়। আমরা মানবিক হওয়ার চেষ্টা করি, এইটা আমাদের খুব দরকার। আমাদের যতক্ষণ, যে মুহূর্ত পর্যন্ত আমার পরিবারের কারোর ক্ষতি হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমাদের মনে হয় বোধোদয় হয় না। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি স্টেপ প্রেজেন্ট স্টারবাজে। আপনাদের সাথে আছি আমি তমা রশিদ। দর্শক, আজ আমাদের সাথে রয়েছে খুবই ট্যালেন্টেড একজন মানুষ, বর্তমান সময়ের জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী সাজিয়া সুলতানা পুতুল। শুধু যে গানে উনি আটকে আছেন তা নয়, মিউজিক কম্পোজিশন, লেখালেখি, উপস্থাপনা সব ক্ষেত্রে সমান তালে পারদর্শী। আজ জানবো তার সম্পর্কে অনেক নতুন নতুন তথ্য। ওয়েলকাম আপু, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। একদম শুরু করতে চাই ব্যস্ততা নিয়ে। খুবই ব্যস্ততম সময় পার করছেন, ইভেন আজকেও অনেক ব্যস্ত। কি কেমন যাচ্ছে জীবন, কি কি কাজ নিয়ে ব্যস্ত? ভীষণ ব্যস্ততায় যাচ্ছে, এটা খুব সত্যি। অনেকদিন পরে এত বেশি ব্যস্ততা। মানে আমরা যারা স্বাধীন পেশার সঙ্গে আছি, আমরা আমাদের মনের মতন কাজ নিতে পারি, ছাড়তে পারি, কিন্তু মনের মতন কাজগুলো নেওয়ার পরেও দেখছি প্রতিদিন 3টা-4টা করে কাজ হচ্ছে। এবং এখান থেকে শেষ করে চ্যানেলে শুটিং আছে, চ্যানেল থেকে শেষ করে কনসার্ট আছে, মানে এরকম হয়ে গেছে ব্যাপারটা। এবং কাজ যেহেতু আশীর্বাদ, আমি ভীষণ উপভোগ করি। গান নিয়েই মূলত ব্যস্ততা, গানেরই কাজ। স্টুডিওতে অনেক বেশি ব্যস্ত এখন, অডিওতে অনেক বেশি আমি ব্যস্ত থেকেছি শুরু থেকেই, কারণ মৌলিক গান তৈরির কোনো বিকল্প নেই বলে মনে করি। তো সেই কাজগুলো আছে, মানে জীবন সুন্দর। বলছিলেন যে এখন অনেক বেশি ব্যস্ততা, স্টেজ পারফরমেন্স থেকে শুরু করে সবকিছুতে, এত সবকিছু ম্যানেজ করছেন কিভাবে? পরিবারের সমর্থনে। মানে বিশেষ করে যে নারীদের সন্তান আছে, শিশু সন্তান, মানে আমার কন্যার বয়স 3, এই বাচ্চাগুলোকে সামলে রাখার জন্য পরিবারের সকলে মিলে যদি সহযোগিতার হাত না বাড়িয়ে দেয়, তখন খুব কঠিন হয়। শিল্পী যারা, তাদের মানসিক একটা স্পেস বা জায়গার দরকার হয়, এবং পারিপার্শ্বিক পরিবেশটা সেখানে অনেক বেশি
প্রভাব ফেলে, একদম ভালো ঠিক। কিংবা মন্দ দুইভাবেই প্রভাব ফেলতে পারি। তো আমার ক্ষেত্রে সকলে মিলে যেহেতু মানে সবকিছু সুযোগ আমাকে করে দেয়, সেজন্য আমি পারছি আর কি। মানে বিয়ের আগের হিসাবটা তো একেবারে তখন স্বাধীনভাবে আমি হুম। মানে আমার বাবা মায়ের পরিবারে মনের মতন কাজ করে গেছি। কিন্তু তারপরে যেহেতু অনেকগুলো দায়িত্ব, অনেকগুলো রূপ আমাদের আসে, আমি কোনো ভূমিকায় আমি একজনের সংসার সঙ্গী, আবার একটা শিশুর মা, হুম, হুম। পুত্রবধূ, সমস্ত কিছু মিলে সবকিছু সুন্দরভাবে ভারসাম্য করতে গিয়ে মনে হয় যে পরিবারের সমর্থন ছাড়া পারতাম না। একদম ঠিক বলেছেন। এবং বিয়েটাও কিন্তু ওই একই ফিল্ডের মানুষদের সাথে যে হুম। আপনাকে বুঝবে বা আপনার কর্ম বুঝবে। তো এটা কি সুবিধা বেশি না এটাতে অসুবিধাও আছে? আমার ক্ষেত্রে তো আমি পুরোটাই সুবিধা পাচ্ছি। কারণ এক ক্ষেত্রের হলেও আমার সংসার সঙ্গী মূলত পর্দার অন্তরালের মানুষ। মানে তিনি গান তৈরি করেন, তিনি কম্পোজার, তিনি মিউজিক প্রোডিউসার। তো সেই হিসেবে সে যেহেতু পারফর্মার নয়, আমাদের কাজের ভাগ আলাদা আরকি। সে মূলত স্টুডিও ভিত্তিক কাজগুলো করে। তো এই ক্ষেত্রে আমি পুরোপুরি সুবিধা পেয়েছি। বিশেষ করে স্টুডিওটা তো আমি ফ্রি পেয়ে গেছি একেবারে বলতে পারো। একদম একটা তৈরি হওয়া স্টুডিওর অর্ধেক মালিকানা আমার হয়ে গেছে। যদিও স্টুডিওটা রেজার করা, কিন্তু সে আবার আমাকে ভালোবেসে সবসময় পরিচয় করিয়ে দেয় আমার সঙ্গে। এটা স্টুডিও গানবাড়ি কিন্তু আমার এবং পুতুলের দুজনেরই। তা আমার মাঝে মাঝে ভীষণ হাসি পায়। এখানে আমার কোনো ভূমিকা নেই। সেই করেছে। আমার শ্বশুর শাশুড়ি এই স্টুডিওটা আমাদের বিয়ের সময় উপহার দিয়েছিল। বাহ! তো সেভাবে সুবিধা তো হয়েইছে। এবং রেজা যেহেতু ব্যাপারগুলো বোঝে, কোনো শুটিং এ কেন দেরি হচ্ছে, আমার সহকর্মীদের সঙ্গে আমার রসায়নটা কেমন, সকল কিছু সুবিধাই হয় আমার। দারুণ। আসলে এই ছোট, ছোট কেমিস্ট্রি গুলো আমাদের জীবনকে অনেক সহজ করে তোলে। এই নিশ্চয়ই। প্রসঙ্গ নিয়ে আরো অনেক কথা হবে। তবে তার আগে একটা গেম সেগমেন্টে যেতে চাই। ভিউয়ার্স, চলে যাচ্ছি আমাদের গেম সেগমেন্ট অদ্ভুতুরের প্রশ্নতে। বেশ কিছু অদ্ভুত প্রশ্ন আমি আগে থেকে তৈরি করে রেখেছি। সেই প্রশ্নগুলো করব এবং আমি জানি অদ্ভুত প্রশ্নের সুন্দর উত্তর আপনার কাছে আছে। আচ্ছা, প্রথম প্রশ্ন আপনার জন্য, কোন বরের সাথে বরযাত্রী থাকে না? সেপ্টেম্বর, ডিসেম্বর সব বর। মাস যতগুলো মাসের নামে বর আছে কোনোটাতে থাকে না। দারুণ। পরের প্রশ্ন, কোন বনে এসে ছেলেরা বিয়ে করে? যদি একেবারে সাহিত্যের ভাষায় বলতে হয় তাহলে কুঞ্জ বনে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসলে বুদ্ধিমান মানুষকে এই ধরনের অদ্ভুত প্রশ্ন করে আটকানো খানিকটা টাফ। পরের প্রশ্ন, কোন প্রাণী পুষলে রাতে ভালো ঘুম হয়? মনের মানুষকে যত্ন করে পুষলে রাতে ভালো ঘুম হয়। এর বাদে যদি কোনো প্রাণীর নাম আমরা জানতে চাই। প্রাণী পোষা সংক্রান্ত ধারণা আমার খুব কম। এটা রেজা হলে খুব ভালো উত্তর দিতে পারতো। তার পোষ্য তার ভীষণ পছন্দ, সুতরাং বলতে পারছি না। আমি তাহলে এটা বলে দিই। বলে দাও। এটা হচ্ছে কুকুর। কারণ আপনি যখন কুকুর পালবেন তখন দেখা যাচ্ছে আপনার সেফ, অনেকে বলে যে সেফ সিকিউরিটি থাকছে, নিশ্চিন্তে ঘুমানো যায়। পরের প্রশ্ন আপনার জন্য, চোখের পাতার চুলগুলো কতদিন পর পর ঝরে যায়? এটা চিকিৎসা শাস্ত্রের বিষয় অবশ্য, সেই বিষয়ে ধারণা একদমই কম। 6 মাস, 2 মাস। নিয়ার বাই, আর একটু বেশি, প্রায় 150 দিন। আচ্ছা। পরের প্রশ্ন, হাঙরের শরীরে কতটি হাড় থাকে? হাঙর তো সামনাসামনি কখনো কঙ্কাল দেখা হয়নি, গুনতেও পারিনি, যার কারণে জানি না। আচ্ছা, এটা হচ্ছে, এটার উত্তর আমি বলে দেই, শূন্য। কারণ হচ্ছে হাঙরের শরীরে বিশেষ কার্টিলেজ দিয়ে গঠিত হয়, যার জন্য তার কোনো হাড়ের প্রয়োজন পড়ে না। আচ্ছা, জানতাম না এটা। এটা অদ্ভুত একটা প্রশ্ন, আমিও জানতাম না আগে। পরের প্রশ্ন, এমন একটি জিনিস যা কখনো হাঁটে না, দৌড়ায় না, উড়েও না, তবুও সবসময় চলতে থাকে। হাঁটে না, দৌড়ায় না, উড়েও না, না, কিন্তু চলতে থাকে, ভাসতে থাকে। যদি মাছের কথা বলি তাহলে ভাসতে থাকে। ওড়ে না, দৌড়ায় না, হাঁটে না, এটা ভাসতেও থাকে না, এটা না চলতেই থাকে। মানে এটা কখনো বন্ধ হবে না, আপনি আটকাতে পারবেন না। সময় হতে পারে। সময়, ট্যালেন্টেড। পরের প্রশ্ন, এক পক্ষ বলতে আমরা আসলে কতটুকু সময় বুঝি? এক পক্ষ, পক্ষ যদি আমি জানি না, পক্ষ সমার্থক প্রহর হতে পারে কিনা, না নিশ্চিত নই। এটা নিয়ে আমিও একটু কনফিউজড, তাই আমিও আপনাকে আসলে খুব একটা ফোর্স করছি না। এর উত্তর হবে 15 দিন। সম্ভবত গ্রহ তারা সূর্যের কোন একটা পাক্ষিক শব্দটার সঙ্গে তো আমরা পরিচিত। হ্যাঁ, তাহলে পক্ষ 15 দিনেই হবে, ওই পাক্ষিক হিসেব করে। পরের প্রশ্নতে যেতে চাই, 1 শতাব্দী আসলে কতটুকু সময়? 100 বছর। বাহ, দারুণ। পরের প্রশ্ন, এক প্রজন্ম আসলে কতটুকু সময়? এক প্রজন্ম, এইভাবে ভাবিনি। কতটুকু সময়? এটা একটু আমি সংক্ষেপ করে দিই। সাধারণত ওই সময়টুকুতে প্রত্যেকটা ছেলে মেয়ে অনেক ভাবে জীবন নিয়ে। কৈশোর পর্যন্ত, মানে 18-20, এটাকে কি 20-এর একটু বেশি, 30-40? 30-এর একটু কম।
30-এর থেকে কম, 25। 25। আচ্ছা, মানে 25কে আসলে একটা প্রজন্ম হিসেবে একটা আচ্ছা। সময় ফ্রেম কাউন্ট হুম। করা হয়। শেষ প্রশ্ন, কোন জিনিস ভাঙে না কিন্তু মানুষ বলে ভেঙে গেছে? খুবই মন, ইন্টারেস্টিং মন। অ্যান্সার। আপনি বলার আগেই মানে পেরে গেছেন, মনে হচ্ছে সবকিছু জানতে। যাক, আমার এই অদ্ভুত প্রশ্ন শেষ, আবারও আমাদের রেগুলার কথাবার্তায় চলে আসি। এবার আসবো একদম শুরুর গল্প, মিডিয়ায় আসার যে কারণটা, কিভাবে আসা হলো, সেই ব্যর্থতা কিংবা সফলতার গল্প, যেটা যেমন আছে। প্রথমে শিশু শিল্পী হিসেবে নতুন কুড়িতে আমাকে পর্দায় দেখেছে সকলে। সেটা আমার কাছে অনেক বড় অর্জন, কিন্তু দর্শকের কাছে সেটা খুব একটা মনে আছে বলে আমার মনে হয় না, কারণ শিশুদের জন্য সেটা একটা স্বপ্নের মঞ্চ ছিল তখন। নতুন কুড়ি 2003-এ ছিলাম আমি, পুরস্কার পেয়েছি। তারপরে বড় পরিসরে এসেছি 2005-এর ক্লোজ আপ ওয়ান দিয়ে। 2005-এ ওই যে ব্যর্থতার গল্প, যথারীতি আমি শীর্ষ 16 থেকে বাদ পড়ে যাই। 2005-এ স্বপ্নভঙ্গ, 2006-এ একটা ভালো অবস্থান তৈরি হওয়া, এবং সেই থেকে পথ চলা শুরু। 20 বছর হতে চলেছে, 19 পেরোলো আর কি, 20-এ পড়বো। ক্লোজ আপ ওয়ানটা আমার জীবনের শেষ প্রতিযোগিতা, কারণ এর আগে আমি স্কুল জীবনে এত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, 12টা স্বর্ণপদক পেয়েছি বিভিন্ন প্রতিযোগিতায় প্রধানমন্ত্রীদের হাত থেকে। তো সেগুলো আমাকে খুব অনুপ্রাণিত করেছিল যে আরো বড় মঞ্চে যেতে চাই, নিজের যোগ্যতা যাচাই করতে চাই। তো ক্লোজ আপ ওয়ান যখন বাংলাদেশে প্রথম এলো, তখন কিন্তু এর ব্যাপারে খুব একটা ধারণা আমাদের কারোর ছিল না, যে এখানে জিতলে কি হবে, কতটুকু সুযোগ পাবো বা কি হবে, বা তারকা হওয়া যাবে কিনা। সবসময় শিল্পী হব এই ভাবনাটা ছিল, আজও আছে। মানে শিল্পী আর তারকাটা আমি খুব আলাদা করে দেখি। তো শিল্পী হবার চেষ্টায় হাঁটছি এত বছর। আর ব্যর্থতার গল্প সেই অর্থে আমার জীবনে খুব একটা আছে বলে মনে করি না। হয়তো সেটা অন্য কাউকে জিজ্ঞেস করলে আমার ব্যর্থতার অনেক খুঁটিনাটি বের করতে পারবে, কিন্তু আমার কাছে আমার সঙ্গীত যাত্রার পুরোটাই আমার মনের মতন হয়েছে, এটুকু বলতে পারি। বলছিলেন যে আসলে এত বেশি স্বর্ণপদক বা পুরস্কার পেয়েছেন, ক্লোজ আপে সেক্ষেত্রে ঝরে পড়াটা খানিকটা কষ্টদায়ক ছিল। সেটা কি একান্তই নিজস্ব ধারণার জন্যই ঝরে পড়া হয়েছিল, না অন্য কোনো কারণ ছিল? এই ধরনের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান, রিয়ালিটি শো বলতে আমরা যেটা বুঝি, সেখানে কিন্তু অনেকগুলো ব্যাপার, অনেক কিছু কাজ করে সেখানে। শুধুমাত্র ভালো গাইলে হবে না, সেখানে দর্শক সমর্থনের একটা ব্যাপার থাকে, SMS কে কত পেলো সেটা একটা ব্যাপার থাকে। অনেক সময় বিচারক মণ্ডলীর নাম্বারের সঙ্গে ভীষণ অসামঞ্জস্যপূর্ণ SMS আসে, যার কারণে অনেক ভালো নাম্বার পেয়েও ভোটে কম পেয়ে হয়তো বা কেউ কোনো একটা ভালো কণ্ঠ ঝরে গেল। সেরকম অনেক কিছু থাকে। আবার যে আমি ঠিক কোন গানে নিজের সর্বোচ্চটা ঢেলে দিতে পারবো, এটা বুঝতে পারাটা খুব জরুরি। একটা মঞ্চে দাঁড়িয়ে ওইটুকু সময় 1.5 থেকে 2 মিনিটের মধ্যে আমাকে প্রমাণ করা পৃথিবীর সবচেয়ে কঠিন একটা বাজি, এবং ওই 2 মিনিটের মধ্যে প্রমাণ করতে পারলে আমি বিজয়ী, না পারলে আমি পরাজিত। সুতরাং অনেক ব্যাপার থাকে এখানে। তো প্রথমবার ঝরে যাওয়াটা খুব অপ্রত্যাশিত ছিল আমার কাছে। এত পুরস্কার পেয়েছি সারা জীবন, ক্লোজ আপ অনেক কিছু করতে পারলাম না, এরকম একটা অভিমানও ছিল। পরের বার আর কোনোই ইচ্ছা ছিল না নাম নিবন্ধন করার বা আবার প্রতিযোগিতা করার। এক্ষেত্রে আমি শ্রদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা বলতে পারি। আমি তার ভীষণ প্রিয় একজন প্রতিযোগী ছিলাম প্রথম আসরে, এবং দ্বিতীয়বারের অংশগ্রহণটা একদম তার মানে তার কি বলবো, অনুপ্রেরণাও বলবো না শব্দটা, একরকম তিনি জোরপূর্বক আমাকে অংশগ্রহণ করিয়েছেন যে তুমি আবার অংশগ্রহণ করো, তুমি বাংলাদেশে একটা নাম হবে একদিন। তো সেভাবে আমার দ্বিতীয় আসরে গান গাওয়া। দারুণ। জীবনের এই পর্যন্ত চলার পথে কখনো কি এমন মনে হয়েছে যে যতটুকু আপনি চান বা যতটুকু আপনি প্রাপ্য, তার চেয়ে খানিকটা কম পাচ্ছেন? সেই অর্থে হিসেব করতে গেলে এটা একদম খুব আপেক্ষিক। যে আমি যেমন আমাকে যদি তুমি প্রশ্ন করো যে আপনার প্লেব্যাকে গানের সংখ্যা এত কম কেন, সেটা কারোর কাছে অনেক ব্যর্থতার একটা ব্যাপার, কিন্তু আমার কাছে এটাই সহজ স্বাভাবিক। কারণ আমি শুরু থেকেই অডিওতে অনেক বেশি মনোযোগী ছিলাম, এবং আমি চেয়েছি মৌলিক গান তৈরি হোক আমার। প্লেব্যাকটা তো আমার উপর নির্ভর করে না, সেখানে অনেক একটা দল কাজ করেন, মানে অনেক কিছু নির্বাচনের পরে গিয়ে একজন শিল্পীকে নির্বাচন করা হয়। তো সেই অর্থে হয়তো প্লেব্যাকে আমার গান গাওয়া হয়নি, কিন্তু সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। আমার সবচেয়ে বড় তৃপ্তির জায়গা যে আমি নিজেকে অন্যদের থেকে একটু আলাদা করতে পেরেছি। আচ্ছা, সেটা আমি শুরু থেকেই বিভিন্ন রকম নিরীক্ষা করেছি আসলে আমার নিজেকে নিয়েই, এবং নিরীক্ষা করতে করতে একটা পর্যায়ে এসে তখন আমি আমার ধারাটা খুঁজে পেয়েছি যে এখন এই ধারায় আমি কাজ করব। তার আগে আমি নানান কিছু করেছি যেটা আর কেউ করেনি। মানে একটা প্রতিযোগিতা থেকে বের হয়ে একটা বড় মঞ্চ তোমাকে ছেড়ে দেওয়া হয়েছে, তুমি তো সবাই যেমন করছে তেমনি করাই খুব স্বাভাবিক, কারণ তখন আমাকে তেমন কেউ চেনেও না, মানে প্রতিষ্ঠার মাত্র শুরুতে আছি আমি।
কিন্তু আমি তখন থেকেই এমন সব পাগলামো করেছি গান নিয়ে যার কারণে আমার নামটাকে একটু হয়তো বা আলাদা করা যায়, মানে বা আমার গানের ধারাটাকে একটু আলাদা করা যায়। এই তো বলছিলেন পাগলামির কথা, একটা পাগলামির যদি নমুনা আমাদের দিতেন। আমি যেমনি ক্লোজ আপ অনের মঞ্চে সব ধরনের গান গেয়েছি, যখন যে রাউন্ডে যে লটারিতে যে গান করেছে সেটা আমার গাইতে হয়েছে, সেখানে আমার স্বকীয়তার কোনো ব্যাপার ছিল না। কিন্তু প্রতিযোগিতা শেষ করবার পরে প্রথম অ্যালবামটা আমি করেছি গতানুগতিক ধারায়, অনেকের সঙ্গে, অনেক সঙ্গীত পরিচালকের সঙ্গে। দ্বিতীয় অ্যালবাম থেকে শুরু করেছি আমি আমার মতন করে নিজস্ব কম্পোজিশনে কাজ করা। সেটা কেউ চিন্তাই করবে না যে আমার মাত্র 2 বছর মিডিয়াতে বয়স তখন। আমি নিজস্ব কম্পোজিশনে ফোক গানের অ্যালবাম করেছি 24টা অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্ট দিয়ে। সেল্টিক ফোক বানিয়েছি, একেবারে আইরিশ ফোকের মতন শোনাচ্ছে সেটা। এবং তখন নানান দিকে বলিউডের গানের অনুকরণে প্রচুর গান চলছে বাজারে, সেগুলোকে একেবারে পাত্তাই না দিয়ে আমি আমার মতন করেছি। মাটির পুতুল ছিল সে অ্যালবামের নাম। তার পরবর্তী সময়ে আমি আরো বেশি পাগলামো করেছি। 2012-তে আমার পুতুল গান বলে একটা অ্যালবাম এলো। পুতুল গানে আমার লিরিক, টিউন, কথা, সুর, কম্পোজিশন সবটা আমার। এবং আমি হেভি মেটাল অ্যালবাম করেছি, যেটা আমি ভীষণ রকম আইরিশ স্কটিশ মিউজিকের দ্বারা অনুপ্রাণিত। তো সেগুলো তো আমাকে ক্লোজ আপনের মঞ্চে দেখে কেউ ভাবতেই পারিনি যে আমি এইরকম কিছু করতে পারি। তো সেখানে আমি ব্যাপক আলোচিত সমালোচিত হয়েছি, কারণ যে কম্পোজিশনটা করেছিলাম ভীষণ হেভি কম্পোজিশন আর কি, একেবারে হেভি ড্রামিং, গিটার রিফ চলছে, হারমোনিয়াম বাজাচ্ছি, সেটা একটা। তার পরের বছর থেকে শুরু করেছি আরো বেশি নিরীক্ষা। ততদিনে আমার কবিতার বই বেরিয়ে গেছে, তো আমাকে লেখক হিসেবেও অনেকে তখন চিনতে শুরু করেছেন। তখন আমি দীর্ঘ কম্পোজিশন করতাম, 16 মিনিট 18 মিনিট, সেখানে কবিতা আর গানের সমন্বয়ে একদম পুরো একটা চিত্রনাট্য দেখছে মানুষ, এরকম একটা ব্যাপার ছিল। তো এই যে এতগুলো ধাপ আমি অতিক্রম করেছি, আমি আমার সাউন্ডটাকে খুঁজে বের করার চেষ্টা করেছি যে কোন সাউন্ডে আমাকে আমার মতন লাগছে। আমি অন্য সবার মতন সাউন্ড করতে চাই না। আমার কণ্ঠ বা আমার গান শুনে মানুষ দ্বিধান্বিত হচ্ছে যে আচ্ছা এটা কি ওই শিল্পীর গান অথবা ওই শিল্পী, সেই সুযোগটাই নেই। আমার গান এত আলাদা যে আমাকে চিনতেই পারা যাবে যেটা পুতুলের গান। একদম। এই যে বলছিলেন এত পাগলামির গল্প আমাদেরকে শোনাচ্ছিলেন, বেশ টাফ, কিন্তু নিজের সাথে নিজেরও একটা যুদ্ধ, ভীষণ এবং ঝুঁকিপূর্ণ। তো আমি তো একদম ছিটকে চলেই যেতে পারতাম। অনেক ঝুঁকিপূর্ণ। দর্শকদের কাছে প্রতিবার গ্রহণযোগ্যতা কি একই রকম ছিল? না, ছিল না। মানে এখনো যে আমার গানের ধারা খুব বেশি অভিনন্দিত হচ্ছে, সমাদৃত হচ্ছে তা কিন্তু না। আমি খুব অবাণিজ্যিক একটা ধারায় কাজ করি। মানে 16 মিনিটের কম্পোজিশন শোনার ধৈর্য কজন দর্শকের আছে, কজন শ্রোতার আছে। কিন্তু খুব অদ্ভুতভাবে আমার যে 18 মিনিটের কম্পোজিশনটা, সেটার এখন মনে হয় ভিউ হয়েছে 30,000-এর মতন। আমার কাছে এটা বিশাল পাওয়া। তার মানে 30,000 মানুষ ধৈর্য নিয়ে আমার এই আমি কি বলতে চেয়েছি গল্পটা সেটা শুনেছেন। সেটা যদি আমার পুতুল গানের শ্রোতা গোষ্ঠী হয়, সেটা নিয়েই আমি তৃপ্ত। আমার 3 লাখ বা 3 মিলিয়ন দরকার নেই। একটা সত্য কথা হচ্ছে এই 30,000 মানুষ হয়তো গানের রসটা সঠিকভাবেই বুঝে দেখেই শুনেছে। সুতরাং যে গানের রস বুঝে না তাকে গান শোনানো, আর যে রস বুঝে তাকে শোনানোর মধ্যে একটা পার্থক্য বা তৃপ্তি রয়েছে। সেই একটা আমার মনে হয় গান এই পর্যায়ে হয়ে যায় আপনার যে কোনো পছন্দের ভিন্ন ধারার কোনো গান। যেই ভিন্ন ধারার গানগুলো বললাম ওগুলো না লাইভে গাইবার উপযুক্ত নয়। মানে ওগুলো হঠাৎ করে মাঝখান থেকে গাইলে কিছু বোঝা যাবে না। আমি আমারই কথা সুর কম্পোজিশনের একটা গান গাইছি। এই গানের শিরোনাম ছিল মায়ের ছোট্ট পুতুল। সেখান থেকে একটু গাই। ব্যস্ত দিনের একটি ফাঁকে পড়লো হঠাৎ মাকে মনে, ব্যস্ত দিনের একটি ফাঁকে পড়লো হঠাৎ মাকে মনে, কাজের চাপে ক্লান্ত যখন আকাশ দেখার পাই না সময়, হঠাৎ আমার মনে হলো মা হয়তো পাশে আছে, হাত বাড়ালে ছোঁবো মাকে, মায়ের চেনা গন্ধ নেব, ব্যস্ত দিনের একটি ফাঁকে পড়লো হঠাৎ মাকে মনে। দারুণ। আসলে এই গানের অর্থগুলো পৃথিবীর প্রতিটা বাচ্চা তখন বুঝতে পারে যখন তার মায়ের কাছ থেকে তার হয়তো একটু দূরত্ব তৈরি হয়। হ্যাঁ, আমরা যখন বড় হয়ে যাই তখন আমরা আমাদের শৈশবের সেই মাকে কিন্তু ভীষণ মিস করি। মানে মনে পড়ে আমরা আমাদের ছোটবেলায় আমার মাকে কেমন দেখেছিলাম। আমার মায়ের এখন অনেক বয়স হয়ে গেছে, আমি এখন বড়, আমার মা আরো বড়, প্রায় 70-এর কাছাকাছি। এখন আমার মাকে দেখে আমার ভীষণ মায়া হয় যে আমার এই মা একসময় আমি যখন শৈশবে ছিলাম তখন কত শক্ত বলিষ্ঠ একজন নারী ছিলেন।
Step, 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 step is our best choice. সবার right, super fit. Step, 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 super hit. সীমা দিনে দিনে ক্ষয়ে গেছেন, ছোট হয়ে যাচ্ছে তার উচ্চতা, এবং এখন কত রকমের রোগ ব্যাধি জড়া প্রতিদিন এটার সঙ্গে আমাদের প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে। তো সেই যে ছোট্টবেলার খুব শক্তিশালী একটা মাকে আমার প্রায় মনে পড়ে, যখন আমাকে আঙুল ধরে হাঁটতে শিখিয়েছে। একদম ঠিক। অনেক আবেগময় স্মৃতি আমাদের সবারই আছে মাদেরকে নিয়ে, মাকে নিয়ে, পরিবারকে নিয়ে। আমরা সেই প্রসঙ্গে আর না যাই, বরঞ্চ একটা অন্য গেম সেগমেন্টে চলে যেতে চাই। ভিউয়ার, চলে যাচ্ছি গেম সেগমেন্ট জনতা জানতে চায়। আসলে আমাদের চারপাশে জনতা যারা রয়েছে, আপনার ফ্যান যারা রয়েছে, তারা অনেক কিছু জানতে চায় এবং তাদের জানতে চাওয়া নিয়েই একটি বোর্ড, যে বোর্ডটা আমি আপনার হাতে তুলে দিচ্ছি। এখানে স্টিকার দিয়ে প্রতিটা প্রশ্নকে একদম আমরা ঢেকে রেখেছি, যেটা একদম গুগল সার্চ থেকে আমরা পেয়েছি। আচ্ছা, আপনি একটা করে স্টিকার তুলবেন, প্রশ্নটি পড়বেন এবং উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, পুতুল সাজিয়া সুলতানা ওয়েডিং ওকে, 2021 4 এপ্রিল। ওকে, পরেরটা, পুতুল সাজিয়া সুলতানা এজ। দর্শকের তো এটা খুব খারাপ কাজ, বেতন আর বয়স জিজ্ঞেস করতে হয় না। ওটা থাক না, আমাকে এখন অনেকে বলে আমাকে এখন অনেক আগের মতোই লাগে। এটা খুব সত্যি কথা। মানে ক্লোজ আপ অনে যেমন দেখেছিলাম ওই রকমই আছো তুমি, এটাই বা কম কি? ক্লোজ আপ অনে আমার বয়স ছিল কত, 16, ওরকমই থাকি। তারপরেরটাই যাই। আচ্ছা, পুতুল সাজিয়া সুলতানা হাইট 5 ফিট 2, যদি জুতা ছাড়া, হিল ছাড়া যদি বলি তাহলে 5 ফিট 2, হিল ছাড়া 5 ফিট 5-6 হয়ে যায় আর কি। পুতুল সাজিয়া সুলতানের মিউজিক ভিডিও, খুব মন খারাপ করা একটা প্রশ্ন। আমার জীবনে মিউজিক ভিডিও খুব কম আছে, এবং বড় বাজেটের বড় আয়োজনের মিউজিক ভিডিও মনে হয় আমার জীবনে একটা বা দুটো আছে। এছাড়া সব খুব ছোট ছোট। আর এখন তো স্টুডিও ভার্সন ভিডিও করি আমরা, লিরিক ভিডিও করে ফেলি, এআই ভিডিও করে ফেলি, অনেক অপশন আছে। সুতরাং মিউজিক ভিডিও আমার চ্যানেলে খুব একটা বেশি পাওয়া যাবে না। বড় বাজেটের মিউজিক ভিডিও কবে দেখতে পারি সামনে? সামনে আবার বড় বাজেটের মিউজিক ভিডিও কখনোই আমার করার কোনো ইচ্ছে নেই, কারণ আমি জীবনে একটা অনেক বড় বাজেটের মিউজিক ভিডিও করার পরে মনে হলো এত না করলেও পারতাম। একটা গানের মতো করে শ্রোতার কাছে পৌঁছে যায়, অত বড় আয়োজনের ভিডিও দেখাটা খুব বেশি জরুরি না। একটা সময় ছিল 2010, 12, 14 এই সময়টায় একটা খুব ট্রেন্ড এসেছিল যে একেবারে সিনেমার মতন হতে হবে, অনেক গল্প থাকবে, অনেক বড় আয়োজন থাকবে, দেশের বাইরে গিয়ে শুটিং হবে। সেই সময়টা পেরিয়ে এসেছি। এখন আমরা সবাই স্বাধীন, মানে স্বাধীন সেই অর্থে যে আমাদের গানের কপিরাইট গুলো আমাদের কাছে এখন থাকছে, আমাদের চ্যানেল থেকে আমরা এখন গান প্রকাশ করছি। সুতরাং আমার যেটুকু সাধ্য কোলাবে সেটুকুই করব। ওকে, পরেরটাই চলে যায়। ও, হোম ডিস্ট্রিক্ট, আমি ফেনীর মেয়ে। নিউ সং আসতেই থাকবে, নতুন অনেকগুলো গানের কাজ হয়ে আছে, সেগুলো আসতেই থাকবে। এই যে গত সপ্তাহে এলো, তার আগের সপ্তাহে এলো, তার আগের সপ্তাহে এলো, পরের সপ্তাহে আসবে, পরের সপ্তাহেও আসতে পারে, কারণ গান তৈরি হয়েছে, যদি ভিডিও করে ফেলতে পারি তাহলে চলে আসবে। ওকে। হাজবেন্ড নেম সৈয়দ রেজা আলী, গানেরই মানুষ, মিউজিক কম্পোজার, প্রডিউসার। সৈয়দ রেজা আলী এবং আমি দুটো পুরস্কার পাচ্ছি। ও তোমাকে বলি, বেস্ট মিউজিক্যাল কাপল হিসেবে দুটো পুরস্কার আমরা পাচ্ছি। খুব অদ্ভুতভাবে এর পুরস্কার দুটোর মানে নমিনেশন পাওয়া এবং মানে নির্বাচিত হওয়া, খুব অবাক হয়েছে যে এরকম কোনো বিভাগ আছে নাকি বাংলাদেশের অ্যাওয়ার্ড গুলোতে, কিন্তু ইদানিং আছে। বাহ, কংগ্রাচুলেশন। ধন্যবাদ। কনসার্ট পেমেন্ট পুরোপুরি তো সঠিকটা তো বলবো না, তবে এটা বলতে পারি যে যেটা দিয়ে শুরু করেছিলাম তার 10 গুণ বেশি এখন। না, মানে অনেক বড় অঙ্ক মনে করার কারণে খুব ছোট্ট দিয়ে কিন্তু শুরু করেছি। যখন ক্লোজ আপ অন থেকে বের হয়েছি তখন কিন্তু আমরা মানে ওদেরই বেঁধে দেওয়া একটা সম্মানী ছিল, সম্মানীর অঙ্ক, যেটা থেকে খুব বেশি পার্থক্য হবে না। মানে প্রথম যিনি হয়েছেন তিনিও ওই সম্মানিতে শো করবেন, এবং যিনি শীর্ষ 10-এর 10তম যিনি, তিনিও একই। তো সেভাবে আমাদের প্রথম কয়েক বছর চুক্তির ভিত্তিতেই গেছে, মানে আমাদের ঠিক যা নির্ধারিত আছে সেটাই। তো সেই সময়টা তো 20 বছর আগের কথা, তো 20 বছর 10 গুণ বাড়লে ঠিক আছে, এটা একদম ঠিক আছে। শেষ প্রশ্ন, এটা বুঝিনি যদিও, পুতুল সাজিয়া সুলতানা পরিমণি অভিনেত্রী, আমি সঙ্গীত শিল্পী, দুজনের মধ্যে কোনো একটা মিল থাকতে পারে। তিনিও মা, আমিও মা, তিনি তার সন্তানকে খুব ভালোবাসেন, এবং সম্ভবত আমাদের দুজনের সন্তানের বয়সটাও খুব কাছাকাছি। সম্ভবত তিনি আগে মা হয়েছেন, তার কয়েক মাস পরে আমি হয়েছি, মানে এরকম একটা ব্যাপার ছিল, একই বছরে। ওকে, তো সেই একটা মিল থাকতে পারে, সেই মিলের হয়তো দর্শক জানতে চায়।
যাক, আমরা জেনে গিয়েছি জনতা যা জানতে চাই সেই প্রশ্নগুলোর উত্তর। তবে ফেনীর ভাষায় একটা ডায়লগ শুনতে চাই। ফেনীর ভাষায় গান শুনিয়ে দিই তোমাকে। ওকে। ফেনীর ভাষায় এই গানটা আমি লিখেছি, আমি শুরু করেছি, গাইছি। আর হরন যায় হুই রে তোমার লাইয়ার কইসার ভিতরে বিষ করে আর জ্বালা হওয়া করে রে, বিষ করে আর জ্বালা হওয়া করে রে। বেয়ান বেলা খেতে ডাইলির মুই রেনি থাই বাইলা তানো হালাই আতে লাগে তুই আয়ুর বিদেশে তুন হলাই রে, আতে লাগে তুই আয়ুর বিদেশে তুন হলাই রে। কত আসু করে তুই আরে কত হাজু দিহা যাই রে, বিয়া করি আইছো তোমার ঘরে রে। কত আসু করে তুই আরে কত হাজু দিহা যাই রে, বিয়া করি আইছো তোমার ঘরে রে। দারুণ। কিছু এই গানের বুঝলে? অর্থটা জানতে চাই, আসলে বুঝিনি। এই গানের শিরোনাম প্রসিত ভর্তৃকার বিলাপ। প্রসিত ভর্তৃকা যার স্বামী বিদেশ থাকেন বা প্রবাসে থাকেন সেটার এক কথায় Okay. প্রকাশ প্রসিত ভর্তৃকা, এবং তার বিলাপ আমাদের ফেনী অঞ্চলের ভাষায়। ফেনী অঞ্চলে অনেক মানুষ প্রবাসে থাকেন, অনেকের স্বামীরা প্রবাসে থাকেন, এবং সেরকম একজন গৃহবধূর বিলাপের একটা প্রকাশভঙ্গি এটা, যে তিনি খুব আক্ষেপ করছেন যে আমার পরাণ পুড়ছে তোমাকে দেখার জন্য, আমার মনে হয় যে তুমি হঠাৎ করে বিদেশ থেকে চলে এসে আমাকে চমকে দেবে একদিন সকালবেলায়। বাহ, এরকমই। দারুণ। যাক, এবার একটা ভিন্ন প্রসঙ্গে জানতে চাই। যদি আপনি সঙ্গীত শিল্পী না হতেন তাহলে কি হতেন জীবনে? লেখক, মানে পুরোপুরি তখন লেখাতেই মনোনিবেশ করতাম, এবং লেখাটাকেই মানে জীবনের একমাত্র ব্রত করতাম। এখন সাহিত্য আর সঙ্গীত দুটো মিলে যে পুতুলটা, সেইটা হতো না। তখন পুতুলকে হয়তো সাহিত্যিক হিসেবে চিনতেন সকলে। সাহিত্য সঙ্গীত দুটোই যদি জীবনে না থাকতো তবে হয়তো শিক্ষকতা, মানে আচ্ছা। আমার একটু মানে পড়াশোনা ভিত্তিক পেশাগুলোর প্রতি একটু ঝোঁক ছিল সবসময়। সেটা তখন হয়তো অবশ্য এখন হঠাৎ মনে পড়লো, অনেক ছোটবেলায় ষষ্ঠ সপ্তম শ্রেণীতে যখন পড়ি তখন আমাদের বাংলা ম্যাডাম বলেছিলেন আমি সাংবাদিকতা খুব ভালো করব, কারণ আমি বাংলা দ্বিতীয় পত্রে তো মনের মাধুরী মিশিয়ে লিখতে পারতাম আমরা। তো সেরকম বাংলা দ্বিতীয় পত্রে যখন আমি খুব ভালো করতাম প্রতিবার, তখন আমাকে আমার ম্যাডাম বলেছিলেন যে তুমি সাংবাদিকতা করলে খুব ভালো করবে, মানে সৃজনশীল সাংবাদিকতা। সেটাও হতে পারতাম, জানি না। প্রতিটা ক্ষেত্রেই আসলে ঘুরে ফিরে দেখা যাচ্ছে আপনার ওই সাহিত্য মনা ব্যাপারটা ফুটে যাচ্ছে। হ্যাঁ, মানে একদম অন্য ধারার কিছু মনে হয় না আমি কখনো হতে চাইতাম। আপনার কণ্ঠে কবিতা শুনতে চাই। কবিতা আমার মনে থাকে না, এটা একটা সমস্যা। মানে আমার কাছে এই মুহূর্তে লেখা যদি আমার কোনো কবিতা থাকতো তাহলে পড়তে পারতাম, নেই মনে হয়, কারণ ইদানিং আমি ট্যাবে লিখি। ফোন আমার সঙ্গে প্রতারণা করে, মানে প্রায় সময় দেখা যায় যে খুব ভালো কিছু লিখে রেখেছি, সেটা হঠাৎ হারিয়ে গেল। আর এখন আমার কন্যা গীতলিনা, সে তাকে ফোন বা মানে কোনো স্ক্রিন পর্দা একদমই দিই না আমরা, কিন্তু কখনো কোনো সুযোগ পেলে তার খুব আগ্রহ এই জিনিসটা কি সেটা দেখবার ব্যাপারে। তো তার কোনো উল্টাপাল্টা আঙুলের স্পর্শে আমার লেখা সব চলে যেতে পারে, উধাও হয়ে যেতে পারে, এজন্য আমার ফোনে আমি এখন আর কিছু রাখি না। আমরা এই কবিতাটি রেখে দিলাম, পরে হয়তো নিশ্চয়ই। কখনো আমরা শুনে ফেলবো আপনার কাছ থেকে। এবার আরো একটি মজার গেম সেগমেন্টে চলে যেতে চাই। ভিউয়ার্স, চলে যাচ্ছি এবার অন্য একটি মজার গেম সেগমেন্টে। এই গেম সেগমেন্টটা আসলে কি হতে যাচ্ছে সেটা একটা ছোট্ট গেস। একটা বোল আছে, অনেকগুলো বল আছে, এবং আমার হাতে ঝুড়ি আছে এই মুহূর্তে। আমি এই ঝুড়িতে সবগুলো বল এখন দিয়ে দিব, এবং তারপরে আপনাকে ঝুড়িটা দিয়ে দিব। আচ্ছা, এরপরে চিন্তা করুন কি করতে হতে পারে। কি করতে হতে পারে? তোমাকে আবার ছুঁড়ে ছুঁড়ে এটার মধ্যে দিতে হবে? একদম ঠিক। আচ্ছা, তো এই গেল আপনার ঝুড়ি। এবার আপনাকে ছুঁড়ে ছুঁড়ে এটাতে দিতে হবে, এবং আপনি চাইলে খানিকটা আপনার সাইড থেকে মগ সরিয়ে নিতে তা তো পারেন। নিশ্চয় নাহলে চায়ের মধ্যে পড়ে যেতে পারে। তবে এখান থেকে আর সরানো যাবে না। ঠিক আছে, টেবিলে একটা ড্রপ দিয়ে আপনাকে বলগুলো ফেলতে হবে। একটা ড্রপ দিতে হবে, সরাসরি ফেলা যাবে না। সরাসরি ফেললে আপনার জন্য ব্যাপারটা একটু কষ্টের হয়ে উঠবে। ড্রপ দিলে ব্যাপারটা আমাদের সবভাবে জন্য চেষ্টা করে মজা। দেখা যাক কতক্ষণ সময় আছে। তেমন কোনো সময় নেই, আপনার পুরোটাই যতক্ষণ আপনার লাগে। সময়। আচ্ছা, ঠিক আছে। ফাঁকে ফাঁকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, চলো। আপনি কি বিদ্যুৎবিহীন পৃথিবীতে বা পেট্রোলবিহীন পৃথিবীতে বাস করতে রাজি আছেন? এইভাবে হবে না তো, ড্রপ করতে হবে। ও আচ্ছা, ড্রপ করতে হবে। আচ্ছা, বিদ্যুৎবিহীন অথবা আরেকটা কি? পেট্রোলবিহীন।
বিদ্যুৎবিহীন পৃথিবী একটু কঠিন হয়ে যাবে। আমি বই হলে থাকতে পারবো, মানে কিন্তু আলো ছাড়া আবার বইও পড়তে পারবো না, সুতরাং আলোটা থাকতে হবে, আর অন্য কিছু না হলেও চলবে। যদি খুব প্রাকৃতিক পরিবেশে থাকি সেখানে আমি বাতাস টাতাসও পেয়ে যাব, সুতরাং খুব একটা কঠিন হবে না মনে হয়। তবে পেট্রোলটা খুব একটা দরকার নেই। প্রাকৃতিক পরিবেশে থাকলে, বন জঙ্গলে থাকলে, পাহাড়ে থাকলে, খুবই দুঃখিত তোমার চায়ে পড়েছে, তাহলে আপনি বিদ্যুৎবিহীন থাকতে পারবেন। হ্যাঁ, মানে ওই আলোটা থাকতে হবে। আচ্ছা, মানে পেট্রোলবিহীন একেবারে থাকতে পারবেন। হ্যাঁ। পরের প্রশ্ন, সারা জীবন একটানা শুনতে মানে শুনতে যদি বলা হয় কোনো গান, তাহলে কোন গানটাকে বেছে নেবেন? সারা জীবন শুনতে? সারা জীবন মানে একই গান শুনতে হবে, এটা চিন্তা করাটা একটু একঘেয়েমি লাগছে, ওটা মনে হয় হবে না। আচ্ছা, কোনো গানই তখন চুজ করবেন না? না, প্রতিদিন একটা গান অবশ্যই না। এই মুহূর্তে আপনার রেফ্রিজারেটরের সবচেয়ে বিশ্রী আইটেম কি? আপনার রেফ্রিজারেটরের সবথেকে বিশ্রী আইটেম কি? অপ্রয়োজনীয় বলতে পারি, যেটা মানে আমার কোনো কাজে লাগে না, সেরকম যদি হয় তাহলে আইসক্রিম, চকলেট এগুলো থাকে পরিবারের অন্যদের জন্য, কিন্তু আমি এগুলো একদম খাই না। আইসক্রিম চকলেট একেবারে খাওয়া হয় না? না, পছন্দই করি না। ওকে, আমাদের এটা শেষ। এখানে আপনি 4টা মাত্র বল দিতে পেরেছেন। অনেকগুলো ঢুকতে গিয়েও ঢোকেনি, তো এটাই হচ্ছে ভাগ্য যে আমাদের খুব আশপাশে, গন্তব্যের খুব আশপাশে থাকবার পরেও আমরা লক্ষ্যে পৌঁছতে পারি না। যাই হোক, তবে আমার কাছে এখনো দুটো প্রশ্ন আছে, সেই দুটো প্রশ্ন করতে চাই। আপনার পরিবারের সাথে দেখা সবচেয়ে অস্বাভাবিক সিনেমা কোনটি? অস্বাভাবিক না, সেরকম কোনো স্মৃতি নেই। রেজার সঙ্গে দেখা মাঝে মাঝে কিছু ভৌতিক সিনেমা, সেটা অবশ্য হলে গিয়ে নয়, নেটফ্লিক্সে দেখা হয় মাঝে মাঝে। প্রথম দিকে দেখতাম, পরের দিকে দেখলাম যে আমার খুবই অস্বস্তি হয়, আমার ভয় লাগে ওগুলো দেখলে, তো এখন হরর মুভি দেখতে হলে সে একাই দেখে। আর এছাড়া আমি সবসময় পছন্দ করি খুব হালকা মেজাজের, খুব ইতিবাচকতায় ভরা এরকম সফট কিছু। হ্যাঁ। একজন মানুষ কতটা নির্বোধ হতে পারে, তার কি কোনো ঘটনা আছে আপনার জীবনে? কতটা নির্বোধ হতে পারে, মানে আমি নির্বোধ ছিলাম নাকি আমার আশপাশের মানুষ নির্বোধ ছিল? আশপাশের মানুষ নির্বোধ যেমন ছিল। আমরা একটা উদাহরণ দিতে পারি। সম্প্রতি আমরা খুব বড় ধরনের একটা দুর্ঘটনা দেখেছি মাইলস্টোন কলেজে, যেটা হয়েছিল, এবং সেই সময় আমরা দেখেছিলাম যে অনেকেই ভিডিও করার জন্য সেখানে ভিড় জমিয়েছিল। এই ধরনের নির্বোধ মানুষদের সঙ্গ কখনো পেয়েছেন কিনা, বা এমন কোনো ঘটনা ঘটেছে কিনা? এমন নির্বোধ মানুষের সঙ্গ আমি সচেতনভাবে চাই না, কারণ ভীষণ বিকৃত মানসিকতার মনে হয় এই মানুষগুলোকে। আমাদের মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য আমার কাছে মানবিকতা। যে মানুষ মানবিক সে মানুষকে খুব সুন্দর দেখায়, একদম নারী পুরুষ নির্বিশেষে। যে মানুষ মানবিক নয় সে মানুষ যত রূপবতী কিংবা রূপবান হোক, আমার কাছে খুব অনাকর্ষণীয় লাগে। সুতরাং এই ধরনের নির্বোধ নিয়ে চলা খুব কঠিন হয়, আমি চলতে চাই না। একদম সুন্দর একটা উত্তর দিয়েছেন তাদের জন্য, এবং আমার মনে হয় প্রতিটা মানুষেরই সুবোধ কিভাবে তৈরি করা উচিত সেগুলোর প্রতিও একটু নজর দেওয়ার দরকার রয়েছে। এবার একটু জানতে চাই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে, সামনে কি কি কাজের প্ল্যান করছেন? সামনে বেশ কিছু অ্যালবাম আসবে। এখন তো আমাদের অ্যালবাম আসে না অনেক বছর ধরে, মানে সিঙ্গেল রিলিজে আমরা চলে গেছি, বা একক গান প্রকাশিত হয়, তো সেইভাবে। কিন্তু এবার আমার 3টা অ্যালবামের কাজ চলছে। একটা রেজার সঙ্গে আমাদের একটা ইপি আসবে 5টা গানের, সেইটার কাজ চলছে। সাকি ব্যানার্জির কথা সুরে রেজার কম্পোজিশনে একটা অ্যালবাম আসবে। আর আরেকটা খুব বিশেষ একটা প্রকল্প হচ্ছে, যেটা Step, 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 step is on a stress. Shabba like superhit. Step, 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 superhit. একটা আঞ্চলিক গানের প্রকল্প, সেখানে সবকটা গান আঞ্চলিক হবে, এবং সেখানেও 8টা গান থাকবে। তো সেরকম 3টা অ্যালবামের কাজ চলছে। দারুণ। এই সুন্দর সুন্দর কাজের জন্য অনেক অনেক শুভকামনা। আমরা একেবারে শেষ মুহূর্তে দর্শক যারা আছে তাদের কিছু জানানোর আছে? আমরা মানবিক হওয়ার চেষ্টা করি, এইটা আমাদের খুব দরকার। আমাদের যতক্ষণ, যে মুহূর্ত পর্যন্ত আমার পরিবারের কারোর ক্ষতি হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমাদের মনে হয় বোধোদয় হয় না। কিন্তু যখন আপনি চিন্তা করবেন যে বিপদগ্রস্ত মানুষটি আপনার পরিবারের কেউ হতে পারতো, তখন নিজেকে বদলে ফেলা খুব সহজ। সেই জায়গাটা দরকার। এই মুহূর্তে আর গান নিয়ে, শিল্প নিয়ে, সাহিত্য নিয়ে কিচ্ছু বলবার নেই। শুধুমাত্র এটুকু বলবো যে আমরা প্রত্যেকের জায়গা থেকে একটু মানবিক হই, এই তো।
অসংখ্য ধন্যবাদ আপু। আসলে মানুষের জন্য যে ধরনের উক্তিগুলোর প্রয়োজন বা তাদের আসলে যে বিষয়গুলো জানার প্রয়োজন সেটা খুব সংক্ষেপে আপনি বলে দিতে পারলেন অনায়াসে। এবং ধন্যবাদ আজকের এই আয়োজনে আসার জন্য, এত ব্যস্ততার ভিড়েও আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ তোমাকেও, খুব ভালো লাগলো। আমি তোমার আড্ডা আসবার আগে একটু ভয়েই ছিলাম যে তুমি কি না কি প্রশ্ন করো, কিন্তু চমৎকার সব প্রশ্ন করেছো। অনেক ধন্যবাদ, ভালো থেকো। আপনাকেও ধন্যবাদ এবং এই যে আজকে আপনি এসে আমাদেরকে সুন্দর সময় দিয়েছেন তার জন্য এই ছোট গিফট হ্যাম্পারটি আপনার জন্য। অনেক ধন্যবাদ। স্টেপের জুতো আমার খুব পছন্দ, আমি বাসায় পরে থাকি এটা। আচ্ছা, আর যেহেতু অনেক সময় দেখা যাচ্ছে স্টেজে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়, তখন কিন্তু কমফোর্টেবল জুতোর খুব প্রয়োজন সম্ভব পড়ে। হলে আমি এই ধরনের নিচু জুতো পরে সবখানে যেতাম জানো, কিন্তু আমাদের কাজের প্রয়োজনে অনেক সময় হিল জুতো পরতে হয়। স্টেপের জুতো আমার মা, আমার শাশুড়ি মা সকলে পরেন, আমিও পরি বাসায়। ধন্যবাদ এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, স্টেপ প্রেজেন্ট স্টারবাজ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্ল্যামার্স এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।